আপনি চলে গেছেন শুনে বুকের ভেতরটা ধক করে উঠেছিল। মনে হয়েছিল আমি আমার অনেক প্রিয় একটা জিনিস আজ হারিয়ে ফেললাম। হয়তো আর কখনো ফিরে পাবো না আপনার দেখা, আর না পারবো আপনার সাথে কথা বলতে। নিজের রুমে গিয়ে দরজা আটকে শুধু কেঁদেছিলাম। বেশি কান্না করলে আমার জ্বর আসে, এটা নিশ্চয়ই আপনার অজানা নয়। হয়তো সব সময়ের সাথে এখন ভুলে গিয়েছেন। সেদিন অত্যাধিক মাত্রায় কান্না করায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম আমার রুমেরই মেঝেতে। পরে যখন সেন্স ফেরে বিছানায় শোয়া অবস্থাতে নিজেকে দেখতে পাই, আর আমার পাশেই বসেছিলেন বাবা, আম্মু আর বড় আপু। শরীরে এতটুকুও শক্তি ছিল না যে উঠে বসতে পারবো। খুব কষ্ট করে কাঁপা কাঁপা কণ্ঠে আম্মুর কাছে জানতে চেয়েছিলাম আপনি ফিরেছেন কিনা, কিন্তু আম্মুর নিরাশ জবাব, যা আমাকে আরও ভেঙে দিয়েছিল ভেতর থেকে। এভাবেই দিন কাটতে থাকে। খাওয়া দাওয়া করতাম না, আম্মু বড় আপু জোর করে খাইয়ে দিত। পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিলাম। সব সময় আপনার শূন্যতা আমাকে কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে। আমাকে এত বেশি ডিপ্রেসড হতে দেখে আব্বু আম্মু ঠিক করলেন আমাকে একজন ভালো সাইকোলজি বিশেষজ্ঞ দেখাবেন। তেমনই হলো। আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। তার অধীনে চিকিৎসা নিয়েছিলাম প্রায় 5 মাস। আমি সুস্থও হয়ে যাই, তবে সেই সুস্থতা শুধু আমার বাহ্যিক চেহারায়। আচরণে বজায় রাখতাম যেন আমার আগোছালো মন খারাপ অবস্থায় দেখে আব্বু আম্মু বড় আপু কষ্ট না পান। কিন্তু একমাত্র আমার মন আর ওপর আল্লাহ জানতেন আমার আসল অবস্থা কেমন ছিল, কিভাবে পার করেছিলাম আমি আমার প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছরগুলো। 5টা বছর পেরিয়ে গেল। অপেক্ষার ধৈর্য এবার বাঁধ ভেঙে ফেলেছিল। মনে মনে এতটুকু বুঝতে পেরেছিলাম আপনার অপেক্ষায় নিজেকে পুড়িয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিলে চলবে না। আমাকে আবারও পুরনো আমিতে ফিরতে হবে। সব ভালো লাগা আর অন্যরকম অনুভূতিগুলো রাগে অভিমানে পরিণত হয়ে গেল। মনে মনে এটাও ভেবে নিয়েছিলাম যে বেঁচে থাকলে একদিন এমন দিন অবশ্যই আসবে যখন আপনাকে আমার সামনে এসে দাঁড়াতে হবে, আর আমার সকল প্রশ্নের জবাব আপনাকে করতে হবে। দেখুন, আজ ঠিকই সেই দিনটা এসে গেল। আপনি আমার সম্মুখে দাঁড়িয়ে আমার সকল প্রশ্ন আপনার কাছে তুলে দেওয়া শেষ। শুধু এবার আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া বাকি। কথাগুলো বলেই থেমে যায় নূর। আদিত্য যেন পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। কি বলবে, কিভাবে উত্তর দেবে, কিভাবে এত এত অপূর্ণ হিসাব সে মিলিয়ে দেবে নূরকে, তা বুঝে উঠতে পারছে না। সত্যি নূরের মতো করে কখনো এতটা গভীরভাবে ভাবেনি সে। এটা ঠিক নূরকে ছেড়ে হঠাৎ চলে যাওয়া এতগুলো বছর, নিজের শৈশব যাদের সাথে কাটিয়েছিল তাদের ছেড়ে চলে যাওয়ার সে অনেকটাই আপসেট ছিল। কিন্তু নূর যে তার অনুপস্থিতিতে এত বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল তা ভাবতেও পারছে না। আদিত্যকে নীরব থাকতে দেখে নূর একটা দীর্ঘশ্বাস ফেলে। নীরবতার দেওয়াল সে নিজেই ভেঙে বলে ওঠে, ফাঁসে হারিয়ে ফেললেন বুঝি? বুঝতে পারছি। একপাক্ষিক বিষয়টা বরাবরই সব ক্ষেত্রে শুধু যন্ত্রণাদায়ক হয়, যা আমার হয়েছে। আপনি আপনার অনুপস্থিত যন্ত্রণায় অনেকগুলো দিন, অনেকগুলো বছর ভুগিয়েছিলাম, কিন্তু আপনি এতটা কষ্ট বা শূন্যতা অনুভব করেননি। তাই হয়তো চাননি বা চেষ্টা করেননি আবারও একটিবারের জন্য আমাদের খোঁজ নেওয়ার। নূরের বলা প্রতিটি শব্দ আদিত্যর কান দিয়ে প্রবেশ করে, বুকের ভেতর পর্যন্ত নাড়া দিয়ে তুলেছে, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না একটা শব্দ। এতগুলো কথা বলার পরও আদিত্য এখনও নীরব। নূরের টলটল করা চোখ আর বাদ মানতে পারল না। শ্যামবর্ণের গাল বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আর বেশিক্ষণ এখানে থাকা সম্ভব না তার। নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে আদিত্যকে উদ্দেশ্য করে বলে, ছেড়ে দিন আমাকে। বিয়ে বাড়ির দরজা খোলা আছে, যখন তখন কেউ আসতে পারে। আর অনেকে। নূরকে পুরো কথা শেষ করতে হয় না। আদিত্যর হাতের বাঁধন খুলে দিয়ে নূরের থেকে সরে অন্য দিক হয়ে দাঁড়িয়ে পড়ে। নূরের ঠোঁট অনবরত কাঁপছে। বুকের ভেতর জমে থাকা পুরনো যন্ত্রণাগুলো আবারও চাড়া দিয়ে উঠছে। চোখ থেকে ঝরঝর করে পানি ঝরিয়ে পড়ছে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আদিত্যর কোনো রেসপন্স না পেয়ে নূর এক হাতে চোখ মুছতে মুছতে রুম থেকে ছুটে বেরিয়ে যায়। বের হতে গিয়ে দরজার সাথে ধাক্কা খেলেও থামে না নূর।
দরজায় শব্দ হয়ে ওঠে। আদিত্য চোখ বুজে ফেলেও বুঝতে পারে নূর চলে গিয়েছে। স্থানীয় কয়েকজন লোকের সাক্ষাৎ মেলায় তাদের থেকে কামাল আহমেদের বাসার রাস্তাটা দেখে নিয়ে গাড়িতে এসে বসে পড়ে তীব্র। কোনো কথা না বলে আবারও একমনে গাড়ি চালাতে শুরু করে তীব্র। বেশ কিছুটা পথ পেরিয়ে আসার পর বিয়ের জন্য সাজানো গেট চোখে পড়ে ওর। দীর্ঘ জার্নি শেষে সঠিক গন্তব্যে পৌঁছতে পেরে কিছুটা স্বস্তি বোধ করে তীব্র সহ আরবি রহমানও। তীব্র রাতকে উদ্দেশ্য করে বলে, রাত, আমরা এসে গেছি। তোমরা গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে যাও, নিজেদের পরিচয় দাও। আমি গাড়িটার সাইডে সঠিক স্থানে রেখে তারপর আসছি। আরবি রহমান এক পলক তীব্রর দিকে তাকায়, পরক্ষণেই নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে রাতকে সহ গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর চলে যায়। ওদেরকে চলে যেতে দেখে তীব্র গাড়ি পার্কিং করে নেয়। তারপর গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। কিরে মা, আর কত সময় নিয়ে সাজবি তুই? রাজীব আর তোর বাবা নিচে অনেক সময় হলো বসে অপেক্ষা করছে। এবার তো রাগ হবে, চল তাড়াতাড়ি কর। রাবেয়া বেগমের এমন কথায় রেজিয়া কিছু বিরক্ত হয়। পরক্ষণেই ঠোঁটে গাঢ় লাল রঙের লিপস্টিকটার ইতি টেনে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে আয়নায় নিজেকে আরও একবার দেখে নিয়ে মায়ের দিকে ঘুরে বলে ওঠে, বিয়ের অনুষ্ঠান মা, এতটুকু যদি না সাজে তাহলে আমার দিকে সকলের নজর থাকবে কি করে? বিয়ের অনুষ্ঠান আজ থেকে শুরু হয়েছে, আগামী 2 দিন ও আমি খুব সাজবো, যেন সকল ছেলেদের নজর শুধুমাত্র আমার উপরেই স্থির থাকে। রাবেয়া বেগম নিজের ঠোঁটের কোণায় লেগে থাকা পানের রসটুকু এক আঙুল দিয়ে মুছে নিয়ে বলে ওঠেন, আমার মেয়ে তো আর বাকি মেয়েদের মতো না, সব দায়িকা সুন্দর। তুই এত সুন্দর কইরা সাজগোজ দেখিস, এই বিয়ে বাড়িতে বড়লোক ঘরের কোনো সুন্দর পোলা পাইস কি না? নিজের রূপে তারে ভাসাইয়া নিবি, তরে বড়লোক ঘরের বউ হতে দেখবো। এতেই আমার শান্তি লাগবো। রাবেয়া বেগমের কথার প্রত্যুত্তরে রেজিয়া কিছু না বলে ঠোঁট প্রসারিত করে বাঁকা হাসি দেয়। তারপর রেজিয়া আর রাবেয়া বেগম নিচে নেমে আসে। ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন জাবেদ ইসলাম আর রাজীব দুজনেই। জাবেদ ইসলাম টিভির পর্দায় নিজের দৃষ্টি স্থির রেখেছেন আর রাজীব ফোন স্ক্রিনের ওপর। রেজিয়া আর রাবেয়া বেগম ওদের সন্নিকটে এসে দাঁড়িয়ে পড়ে। রাবেয়া বেগম বলে, এবার যাবার কথা। রাবেয়া বেগমের কথা কর্ণপাত হতেই রাজীব ফোন স্ক্রিন থেকে নিজের দৃষ্টি সরিয়ে মা আর বোনের দিকে লক্ষ্য করে। রেজিয়া অত্যধিক মেকআপ করায় হাতের তুলনায় মুখ অনেক বেশি সাদা বর্ণের হয়েছে। কোকড়া উস্কো চুলগুলো সামনে থেকে একটা কাঁকড়া ব্যান্ড দিয়ে ফুলিয়ে বেঁধেছে আর বাকি চুলগুলো গলার দুপাশে ভাগ করে নিয়েছে। পরনে হালকা নীল বর্ণের গাউন, ওড়না নেয়নি। সব মিলিয়ে অনেক বেশি বেশি লাগছে দেখতে। রাজীব কিছু না বলে বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা ধরে। রাজীবকে উঠতে দেখে জাবেদ ইসলামও রিমোট দিয়ে টিভি বন্ধ করে রেজিয়া আর রাবেয়া বেগমকে আসতে বলেন। মোনালিসার কথায় পার্লারে কন্ট্রাক্ট করে নিয়েছিলেন কামাল আহমেদ, কিন্তু কোনো এক মন্ত্রীর মেয়ের বিবাহ কার্য পড়ায় তারা শেষ সময়ে এসে না করে দিতে বাধ্য হন। মোনালিসার এ নিয়ে কিছুটা মন খারাপ হলেও নূর আর তৃপ্তি মিলে যথাসাধ্য চেষ্টা করে মোনালিসাকে তার মনের মতো করে সাজিয়ে দেওয়ার। সাজ সমাপ্ত হলে মোনালিসা নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে পরখ করে নেয়। না, কোনো খুঁত সে ধরতে পারছে না। কাঁচা হলুদ রঙের কাঁথান শাড়ি বাঙালি বউদের মতো করে পরিয়ে দিয়েছে। পাশাপাশি লাল, হলুদ ও সবুজ রঙের সংমিশ্রণে তৈরি ফুলের গয়না হাতে, গলায়, কানে, নাকে ও কোমরে পরিয়ে দেওয়ায় অত্যন্ত সুন্দর লাগছে মোনালিসাকে। মোনালিসা আয়নায় নিজেকে শেষবারের মতো দেখে নিয়ে তৃপ্তি আর নূরের সন্নিকটে এগিয়ে এসে খুশি মনে বলে ওঠে, সাজ নিয়ে তার যে দুশ্চিন্তা আর মন খারাপ ছিল তা একেবারেই কেটে গিয়েছে। মনের মতো করে সাজিয়ে দিতে পেরেছে তারা মোনালিসাকে। বিয়ের বাকি 2 দিনের অনুষ্ঠানও তারাই যেন মোনালিসাকে সাজিয়ে দেয় সে কথাও এখনই নিশ্চিত করে দেয় সে। মোনালিসাকে খুশি হতে দেখে নূর ও তৃপ্তি দুজনেই বেশ আনন্দিত হয়। নূর তো অনেক পূর্বেই নিজের সাজ শেষ করে নিয়েছে, এখন শুধু তৃপ্তির সাজ বাকি রয়েছে। আর কিছু সময় পরই হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তাই নূর তৃপ্তিকে জোরপূর্বক নিজের একটা লাল হলুদের সংমিশ্রণে শাড়ি পরিয়ে দেয়। তৃপ্তির চুলগুলো কাটা দেখে নূর কিছুটা অবাক হয়ে পরে কারণ জানতে চাইলে তৃপ্তি রাজীবকে বলা সেই কারণটাই নূরের সামনে তুলে ধরে।
তৃপ্তির মুখে এমন ভিত্তিহীন কারণ শুনে নূর সন্তুষ্ট হয় না। চোখে মুখে কিছুটা অসন্তুষ্টের রেখা ফুটিয়ে তোলে ঠিকই, কিন্তু মুখে কিছু বলে না। ফুলের গয়নার বাক্সটি খুলে কাঠগোলাপের গয়নাগুলো বের করে নূর তৃপ্তিকে পরিয়ে দেয়। চুলগুলো ছোট হলেও সৌন্দর্য এতটুকুও কমেনি তৃপ্তির। তবে চুলগুলো থাকলে আজ এই হলুদ সাজ পূর্ণতা পেত। অপ্সরাদের থেকে কোনো অংশে কম লাগতো না তৃপ্তিকে। নূর বড় করে একটা নিঃশ্বাস ছাড়ে। কাঠগোলাপের গয়নাগুলো পরাতে নিয়ে তৃপ্তিকে অনুনয়ের সুরে বলে ওঠে, আমি বাহিরের কারোর সামনে নিজের চুল দেখাইনি কখনো। নূরপু, দয়া করে আমাকে একটা ওড়না দেবে? তৃপ্তির মুখে এমন কথা শুনে নূর নিজে ভ্রুযুগল কিঞ্চিৎ কুচকিয়ে নিয়ে কিছু একটা ভেবে ঠোঁট প্রসারিত করে হাসি দেয়। তারপর তৃপ্তির পাশ থেকে উঠে দাঁড়িয়ে ওয়ার্ড্রোব থেকে একটা হিজাব ওড়না বের করে আনে। তারপর খুব সুন্দর করে সেই হিজাবটি তৃপ্তিকে পরিয়ে দেয় নূর। এখন আর গয়না, কানে বা নাকে গয়না পরার কোনো প্রয়োজন নেই। শুধু 2 হাতে 6টি করে মোট 12টি স্টোন বসানো চুড়ি পরিয়ে দেয় নূর। তারপর তৃপ্তিকে দাঁড় করিয়ে ওকে ভালোভাবে দেখে নেয় কিছু বাকি রয়ে গেল কিনা। পরক্ষণে খেয়াল হলো হিজাব যেহেতু পরিয়েছে, তাহলে মাথায় একটা ফুলের মুকুট পরিয়ে দিলে আরও সুন্দর লাগবে। যেমন ভাবনা তেমনি কাজ। বিছানার ওপর থেকে কাঠগোলাপ ফুলের মুকুটটি হাতে নিয়ে তৃপ্তির মাথায় পরিয়ে দেয় নূর। তারপর নিজের মুখে হাত রেখে বলে ওঠে, হাই, নজর না লাগ যায়। নূরের এমন কথায় তৃপ্তির চোখ ছোট ছোট করে ওর দিকে তাকায়। নূর যা বলল তা যে তৃপ্তি বুঝে উঠতে পারেনি, তা ওর মুখের রিয়াকশন দেখে বুঝতে বাকি রইল না নূরের। নূর কিছু না বলে তৃপ্তিকে ধরে আয়নার সামনে এনে দাঁড় করায়। তৃপ্তি নূরের দিকে এক পলক দেখে আয়নার দিকে লক্ষ্য করে। আয়নায় নিজের প্রতিচ্ছবি অবাক নয়নে দেখে তৃপ্তি। এটা কি সত্যি সে? অবিশ্বাস্য লাগছে তার কাছে। হালকা সাজে শাড়ি আর হিজাব পরার পর এত সুন্দর দেখাচ্ছে তাকে যে সে নিজেই নিজের ওপর থেকে চোখ সরাতে পারছে না। নূর নিজের মুখে হাসির রেখা স্পষ্ট করে বলে ওঠে, ও মা, এভাবে লজ্জা পাচ্ছে? নূরের এমন কথায় তৃপ্তি মাথা নিচু করে লজ্জামাখা হাসি দেয়। আহিয়ানা চৌধুরী আদিত্যের রুমে এসে দেখেন আদিত্য দক্ষিণ পার্শ্বের খোলা জানলার সামনে দাঁড়িয়ে নিজের দৃষ্টি বাহিরের দিকে স্থির করে রেখেছেন। আহিয়ানা চৌধুরী ধীর পায়ে আদিত্যের সন্নিকটে এসে দাঁড়ান। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও আদিত্যের কোনো রেসপন্স পেলেন না তিনি। পরক্ষণেই আদিত্যের কাঁধে হাত রেখে শীতল কণ্ঠে বলে ওঠেন, নূরের অভিমান ভরা প্রতিটি কথা আমাকে অনেক কিছু নিয়ে ভাবাচ্ছে মা। ছেলের মুখে ভাতিজিকে নিয়ে এমন কথা শুনে আহিয়ানা চৌধুরী কিছুটা অবাক হলেন। এর পূর্বে কখনো আদিত্য তার নিকট কোনো মেয়েকে নিয়ে কোনো কথা বলেননি, আজই প্রথম। আহিয়ানা চৌধুরী কিছু সময় নীরব রইলেন। আদিত্যের চোখ দুটো আজ অন্য কিছু বোঝাচ্ছে। আহিয়ানা চৌধুরী ছেলের হাত ধরে বিছানার কাছে আনেন। নিজে বিছানায় বসে আদিত্যকে বলেন তার কোলে মাথা রাখতে। আদিত্য বিনা বাক্যে মায়ের কথা মেনে নিয়ে বিছানায় উঠে মায়ের কোলে মাথা রেখে চোখ বুজে ফেলেন। আহিয়ানা চৌধুরী আদিত্যের মাথায় পরম আদরে হাত বুলিয়ে দেন। তার মনেও অনেক ধরনের চিন্তা ঘুরপাক খাচ্ছে। ও মা, এভাবে লজ্জা পাচ্ছিস, তাও আবার আমার কথায়? তোর জামাই যখন তোকে দেখবে আর আমার থেকেও বেশি করে প্রশংসা করবে, তখন কি করবি? নূরের এমন কথায় তৃপ্তি চট করে চোখের আকার বড় রেখে নূরের দিকে তাকায়, যেন নূর এমন কোনো কথা বলেছে যা অসম্ভব বিষয়। পরক্ষণেই নূর তৃপ্তির অবাক চাহনি লক্ষ্য করে কিছু বলতে নেবে, তার আগেই ওরা ঘরে কারোর উপস্থিতি বুঝতে পারে। নূর আর তৃপ্তি দরজার দিকে লক্ষ্য করতেই দেখে রেজিয়া রুমের ভেতর প্রবেশ করেছে। রেজিয়ার উপস্থিতিতে তৃপ্তি নূরের হাত শক্ত করে ধরে। তৃপ্তি এহেন কাজে নূর কিছুটা অবাক হয়। পর মুহূর্তে আবার রেজিয়ার দিকে নিজের দৃষ্টি নিক্ষেপ করে ঠোঁট প্রসারিত রেখে শীতল কণ্ঠে বলে ওঠে, আরে রেজিয়া আপু যে, আসুন আসুন, বসুন এখানে। আপনারা অবশেষে আসলেন, দেখে ভালো লাগলো। রেজিয়া কড়া চোখে তৃপ্তিকে দেখছে। এত সুন্দরভাবে সাজিয়েছে তৃপ্তিকে, যার সামনে নিজের এই ভারী আস্তরণের মেকআপ আর উজ্জ্বল পোশাক যেন ফিকে দেখাচ্ছে। বিনা বাক্যে নূরের কথা মেনে নিয়ে রেজিয়া বিছানায় গিয়ে বসে পড়ে। পরক্ষণে নূর রেজিয়াকে উদ্দেশ্য করে বলে, আপনি বসুন, আমি আপনার জন্য শরবত আর নাস্তার ব্যবস্থা করছি। বলেই নূর চলে যেতে নিলে তৃপ্তি নূরের হাত ছাড়ে না। নূর তৃপ্তির দিকে নিজের দৃষ্টি নিক্ষেপ করে। তৃপ্তির চোখ দুটো টলটল করছে, মুখ জুড়ে বিরাজ করছে যেন অচেনা কোনো ভয়। কিন্তু তৃপ্তির এমন রিয়াকশনের কারণ নূর বুঝে উঠতে পারল না। রেজিয়া তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, তৃপ্তি,
তুই এখানে থাক, আমার তোর সাথে কিছু কথা আছে। রেজিয়ার এমন কথায় তৃপ্তির চোখে মুখের অবস্থা আরও বেশি করুণ হয়ে যায়। নূরের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে এলো। নূর কিছু একটা ভেবে রেজিয়াকে উদ্দেশ্য করে বলল, রেজি আপু, তুমি একাই থাকো, আমার তৃপ্তির সাথে কিছু কাজ আছে। বড় আপু তৃপ্তিকে রেডি করিয়ে দ্রুত ওর কাছে নিয়ে যেতে বলেছে। তোমার যা কথা বলার আছে তা পরে বলে নিও না হয়। রেজিয়া কিছু বলতে নিয়েও থেমে গেল। এইখানে নিজেদের আসল রূপ প্রকাশ করাটা নেহাত মূর্খতা ছাড়া কিছু হবে না। এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখাই শ্রেয়। রেজিয়াকে নীরব থাকতে দেখে নূর তৃপ্তিকে সাথে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হতেই তৃপ্তি জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ছাড়ে। এত সময় রেজিয়ার সামনে থাকাতে যেন নিঃশ্বাসও নিতে পারছিল না সে। নতুন পোশাক পরে এভাবে সাজতে দেখে রেজিয়ার রিয়াকশন যে ভালো দিক প্রকাশ করেনি তা বুঝতে বাকি ছিল না তৃপ্তির। একলা ওর সাথে থাকলে হয়তো মারতেও দ্বিধাবোধ করতো না সে তৃপ্তিকে। রুম থেকে বের হয়ে কিছুটা পথ অতিক্রম করার পর নূর তৃপ্তিকে নিজের সামনে দাঁড় করায়। নূরের তীক্ষ্ণ দৃষ্টি তৃপ্তির ওপর স্থির হয়, আর তৃপ্তির চঞ্চল দৃষ্টি চারিদিকে ঘুরপাক খাচ্ছে। নূর সন্দিহান চোখে তৃপ্তিকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, তুমি রেজিয়া আপুকে দেখে এরকম ভয় পেয়ে গিয়েছিলে কেন? তৃপ্তি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভয় ভয় পেতে যাব কেন নূরপু? আসলে কখনো এত সুন্দরভাবে সাজিনি তো, তাই সংকোচ বোধ হচ্ছিল। হুট করেই রেজিয়া আপু চলে এলেন, আমার সাথে একলা কথা বলতে চাইলেন। কি না কি বলবে আবার, তাই আর কি। তোর দৃষ্টি, তোর চেহারা দেখে তো আমার মনে হচ্ছে না তুই সত্যি বলছিস। কেননা কোনো ঝামেলা তো আছেই, নয়তো এভাবে তুই আমার সাথে চলে আসতে চাইতি না। কোনো কিছু না। নূর হাত উঠিয়ে তৃপ্তিকে থামিয়ে দেয়। তারপর তৃপ্তির কাঁধের দুপাশে দুই হাত রেখে বলে, সত্যি বলতে না পারলে বলিস না, আমি জোর করছি না শোনার জন্য, কিন্তু এভাবে গুছিয়ে মিথ্যা বলতে আসিস না, কারণ আমি জানি তোর মনে অন্য কিছু চলছে। তবে একটা কথাই বলবো, জীবনের এমন কোনো অংশ বা বিষয় নিজের মধ্যে চেপে রাখিস না যা তোর ছোট্ট জীবনকে ধ্বংস করে দিতে পারে। চল এখন, আর কথা বাড়িয়ে লাভ নেই। তৃপ্তি নীরব রইল। নূর তৃপ্তিকে নিয়ে মোনালিসার কাছে গেল। বাড়ির ভেতর প্রবেশ করতে না করতেই কারুর সাথে বেশ জোরেই ধাক্কা খেয়ে দুকদম পিছিয়ে যায় তীব্র। চোখে মুখে চরম বিরক্তি নিয়ে কার সাথে ধাক্কা লেগেছে সেটা দেখতে সামনের দিকে দৃষ্টিপাত করলে মাটিতে বসা অবস্থায় শাড়ি পরিহিত একজন মেয়েকে দেখতে পায় তীব্র। মাথা নিচু করে বসে বিনা বাক্যে নিজের চারপাশে পড়ে থাকা ফুলগুলো কুড়িয়ে ঝুড়িতে রাখছে। তীব্র কিছু বলতে নিয়েও থেমে গেল। বিয়েবাড়ির অনুষ্ঠান, বাড়ি ভর্তি বিভিন্ন মানুষে ভরপুর। এখানে কারোর সাথে দুর্ব্যবহার করলে সেই কথা আরহাম রহমানের কানে পৌঁছাতে সময় লাগবে না। এমনিতেই ওর ওপর তিনি নারাজ হয়ে আছেন, আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে স্থান ত্যাগ করে তীব্র। বসা অবস্থা থেকেই কারোর পা নিজের সামনে থেকে চলে যেতে দেখে তৃপ্তি স্বস্তির নিঃশ্বাস ফেলল। অসাবধানতায় দ্রুত হাঁটতে গিয়ে শাড়ির কুচির সাথে পা আটকে ওনার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিল সে। এত সময় ভয়ে ওর সর্বশরীর যেন থরথরিয়ে কাঁপছিল। এভাবে ধাক্কা লাগায় ভুল ধারণা নিয়েই উনি যদি ওকে সকলের সামনে ভালো মন্দ কথা শুনিয়ে দিতেন, তাহলে কতটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হতো তা ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে তৃপ্তির। দ্রুত ফুলের ডালাটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে তৃপ্তিও স্থান ত্যাগ করে। মোনালিসাকে আপাতত বসানো রুমে এসে ফুলের ডালাটা জায়গা মতো রেখে পশ্চিম পার্শ্বে থাকা খোলা জানলার কাছে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ে। বাহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তৃপ্তি। ভয়, সব কিছুতেই এই ভয় নামক শব্দটি নিজের মন থেকে কোনোভাবেই মুছে ফেলতে পারছে না তৃপ্তি। বাড়িতে থাকলে সবসময় রাবেয়া বেগম, রাজিয়া আর রাজীবকে নিয়ে ভয়। বাইরে আসলে লোক সমাগমে কে কি বলে বা করে তার ভয়। কোথাও শান্তি মেলে না ওর। একলা একা থাকলে সবগুলো চিন্তা মাথায় এমন করে জেঁকে বসে যে একা থেকেও কোনো শান্তির চিহ্ন সে খুঁজে পায় না। তার জীবনটাই কেন এত এত দুঃখ কষ্ট ত্যাগে ভরপুর। আল্লাহ, কি সুখ শান্তির দেখা মিলবে না কখনো? সব চিন্তা খারাপ লাগাগুলো দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে পড়ছে। টলটল করা চোখ দুটো থেকে দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে তৃপ্তির। কিছু সময় এভাবেই পেরিয়ে যায়।
বাইরের কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ না করাই উত্তম বলে মনে করে তৃপ্তি। এতে বিষয়টা অনেকেই হাসি মজার অংশ হিসেবে নিতে পারে। কি দরকার মানুষের কাছে হাসির খোরাক হওয়ার? নিজেকে সামলে নিয়ে মোনালিসার পাশে এসে বসে পড়ে তৃপ্তি। সেই মুহূর্তে মোনালিসার মা এসে তাড়া দিয়ে বলেন, বাহিরের সব আয়োজন শেষ হয়ে গিয়েছে, তোমরা সোনালিসাকে নিয়ে এসো তাড়াতাড়ি। হালকা শীত পড়েছে, রাতও হয়ে গেছে প্রায়। হলুদের অনুষ্ঠান পর্ব এখন শুরু না করলে গোসলের দেরি হতে যাবে, তখন ঠান্ডা লেগে যেতে পারে সোনালিসার। মোনালিসার মায়ের কথায় সায় জানিয়ে তৃপ্তি, নূর আরও কয়েকজন মেয়ে মিলে মোনালিসাকে সাথে নিয়ে রুম থেকে বাইরে বের হয়। হলুদের মঞ্চ সাজানো হয়েছে ছোট্ট করে সেখানে উদ্দেশ্যে। হলুদের মঞ্চে মোনালিসাকে বসিয়ে দিয়ে মোনালিসার হাতের ডান পার্শ্বে নূর বসে পড়ে, আর বাম পার্শ্বে মোনালিসা জোরপূর্বক তৃপ্তিকে বসিয়ে দেয়। একে একে গুরুজনরা এসে মোনালিসাকে মিষ্টি খাইয়ে হলুদ লাগিয়ে চলে যান। এবার বাড়ির ছোট সদস্যদের পালা। আরবি রহমান হলুদ মঞ্চ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছেন সবটা। রাতও তার পাশেই দাঁড়িয়েছিল। ছোট সদস্যদের হলুদ লাগিয়ে দিতে দেখে রাত আরবি রহমানকে উদ্দেশ্য করে বলে, মামনি, আমিও যাই মোনালিসা আপুকে হলুদ লাগিয়ে আসি।